আপিস বেরোবার মুখে কথাটা বলে উঠল বীরা। এই, আজ আপিস ফেরত শিশিরকে একবার দেখে এসো না। আপিস ফেরত? আমি একা? প্রবাল টাইটাকে বেশি টাইট দিয়ে ফেলল। বীরা বলল, আঁতকে উঠলে যে, একা গেলে রাস্তা হারিয়ে ফেলবে। রাস্তার মতো তুচ্ছ জিনিস নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে? নিজের সম্বন্ধেই ভাবনা। ঢং, কেবল কথার কায়দায় গা হালকা করার ফন্দি। কেন, আপিস ফেরত পিজির সামনে নেমে পড়তে তোমার অসুবিধে কি? না, দৃশ্য তো কিছু নেই। তা অদৃশ্য? অসুবিধাটা কি শুনতে পাই না? দেখুন ম্যাডাম, একমাত্র নিজ কর্মক্ষেত্র ছাড়া সংসার রণক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই একা গিয়ে দাঁড়ালে নিজেকে কেমন বোকা বোকা আর নিঃস্ব নিঃস্ব লাগে। একেবারে নিঃস্ব নিঃস্ব লাগে? একদম। যেই হতভাগা মূর্তিতে একা কোথাও গিয়ে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুটে আসবে। একা যে, যেন আমি লোকটা কেউ নয়, কিছু নয়, একটা ফালতু মাল। গল্প জমাতে পারবো না, কথা জোগাবে না, কোনো মতে চা ফা খেয়ে পালিয়ে আসতে যাব, তখন শুনতে হবে আজকের আশাটা কিন্তু মঞ্জুর হলো না, আর একদিন যুগলে আসতে হবে। আহারে, তোমার আবার কথা জোগায় না? বাক চাতুর্যের ওপরই তো আছো। আচ্ছা ভেবে দেখো কতদিন যাওয়া হবে না। পরপর 2 রবিবার যাওয়া হলো না। যুগলে যেতে হলে তো আবার সেই রবিবার। একদিন তো একটু সকাল করে ফিরতেও পারো না। তনুই বা কি ভাবছে বলো তো? তনু যদি কিছু ভাবতো তাহলে চুপ করে থাকতো কি? টেলিফোনেই তুলো ধুনতো। সব সময় যেন মানুষ একরকম মেজাজে থাকে। বেচারির বরটা হাড়গোড় চূর্ণ করে 6 মাসের মতো হাসপাতালে পড়ে আছে, এখনও তোমায় টেলিফোনে তুলো ধুতে বসবে? প্রথম রোজ যাবার সময় হচ্ছিল, আর এখন একেবারে। ঠিক আছে, তনু তোমারই বোন, শিশির তোমার ভগ্নিপতি, আমার নয়। সর্বনাশ, এ আবার কোন আধুনিক জগতের ভাষা? বরাবরই তো জেনে আসছি সব তোমার, সবাই তোমার। আমি সেই সর্বেশ্বরী সম্রাজ্ঞীর একটা দিনহীন প্রজা মাত্র। তাই বুঝি? তা প্রজার ডিউটি তো প্রভুর আজ্ঞা পালন। আজ্ঞা হচ্ছে আজ একাই হাসপাতালে গিয়ে বোনাইকে দেখে এসো। প্লিজ বীরা, প্লিজ। প্রবাল কবজি উল্টে ঘড়িটা একবার দেখে নিয়ে বলে ওঠে, ওই আদেশটি প্রত্যাহার করে নাও। শুধু একা একা এই গুঁফো শালাকে দেখে শিশিরের মুখটা ঝপ করে কিরকম নিভে যাবে কল্পনা করে বুকে বল আসছে না। কথা দিচ্ছি, আজ সকাল সকাল করে চলে আসবো। ও কথা ছাড়ো, খুব তাড়াতাড়ি এসেছো ভেবে নাচতে নাচতে এলেও দেখা যাবে ততক্ষণে হাসপাতালের ভিজিটিং আওয়ার্স খতম। আচ্ছা আজ দেখো, তুমি ঠিক হয়ে থেকো, আমি একেবারে ট্যাক্সি নিয়ে চলে আসবো। ঠিক আছে, কিন্তু দেরি হলে ফাটাফাটি হয়ে যাবে, তা বলে রাখছি। মানুষটা কিভাবে পড়ে আছে ভাবো তো, এই 2 ঘন্টা সময়ের জন্য সকাল থেকে আশা করে মিনিট গোনে। প্রবালের আপিসের বেলা হয়ে যাচ্ছে, তবু একটু দাঁড়ালো। শুধু বলিনি ম্যাডাম, সব তোমার, সবাই তোমার। তাড়াতাড়ি সিঁড়ি নামতে নামতে চেঁচিয়ে বলল, ঠিক আছে, ঠিক থেকো, জাস্ট 4টেয় চলে আসছি। প্রবাল নেমে যাবার সঙ্গে সঙ্গেই বীরা বারান্দায় গিয়ে দাঁড়াবে। যতক্ষণ না প্রবাল মোড় ঘুরবে দাঁড়িয়ে থাকবে, কারণ মোড় ঘোরবার সময় প্রবাল মাথাটাকে একবার ঘোরাবে। আজ প্রবালের সেই মাথা ঘোরানোর পরও অনেকক্ষণ ভাবতে লাগলো বীরা। একসময় ভাবতাম ভাগ্য আমার প্রতি কি নিষ্ঠুর, এখন ভাবি ভাগ্যের কি অপরিসীম দয়া। শিশিরের রুম নাম্বার 38, কিন্তু বীরা হঠাৎ 34-এর ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল কেন? এটা তো জেনারেল ওয়ার্ড, নানা বিচিত্র ব্যান্ডেজ মণ্ডিত রোগী। কি হলো? প্রবাল প্রশ্ন করল। দাঁড়িয়ে পড়লে যে? না মানে, বীরা বলল, এমনি। আচ্ছা না কিছু না। চলে যেতে হলো, এগিয়ে যেতে হলো। শিশির হইচই করে উঠল, কি বৌদি, একেবারে ডুব মেরে বসেছিলেন যে? একটা খোঁড়া ল্যাংড়া অভাগা আপনাদের আশাপথ চেয়ে বসে থাকে। প্রবাল বীরার দিকে তাকিয়ে বলল, দেখলে? বীরা হেসে ফেলল। শিশির জিজ্ঞাসা, কি দেখলেন? তনু বেঞ্চে বসেছিল, পা দোলাতে দোলাতে বলল, বুঝতে পারছো না কর্তাগিন্নির সাংকেতিক ভাষা? ওর মধ্যে নাক গলাতে যাচ্ছ মানে? হে বাবা, এমন কিছু নয়। ব্যাপারটা এই, ভদ্রমহিলা আমাকে বলেছিলেন আপিস ফেরত একা চলে আসতে। তা আমি বলেছিলাম একা গেলে আমায় কেউ পুঁছবে না, আশাটা মঞ্জুরি হবে না। ওনার বিশ্বাস হচ্ছিল না। দেখলে তো, একটা 1.6 লম্বা তাগড়াই লোক ঘরে এসে ঢুকলো, তা কেউ তাকিয়ে দেখলো? তনু হেসে উঠে বলল, তোর বুকে ধরে নিয়ে আসা পেল্লায় পেল্লায় ফলের প্যাকেটের দিকে তাকাবে না তোর দিকে তাকাবে দাদা? দিন 15 আসিসনি বলে বুঝি এতদিনের ঘাটতি পূরণ করবার তাল করতে দোকানে ঢুকেছিলি?
আরে বাবা, এমন কিছু না। আগে কটা কিনে ফেলে দেখলাম পাশের দোকানে অনেক ফ্রেশ আর বড় বড় আপেল মুসাম্বি রয়েছে। অতএব দুপ্রস্ত কেমন, কিন্তু কতটুকুই বা খায় ও? ফল টল তো ওর চিরদিনই দুচক্ষের বিষ, জানিস তো। অথচ অবিরতই ওই ফলের জোগান, যে আসছে ফলের ঠোঙা হাতে। তার মানে প্রত্যেকেরই ফল লাভের বাসনা। হেসে ওঠে বীরা। আর তারপর বেশ কিছুক্ষণের মতো সারসি ভেদ করে আসা পড়ন্ত বেলার মলিন আলোয় ম্রিয়মান হাসপাতাল কক্ষটি হাসি গল্পের দিব্যদূতিতে ঝলসে ওঠে। রোগী স্বয়ং নিজের অবস্থা নিয়ে কৌতুক করে বলে, বুঝলেন বৌদি, আপনার ননদটিকে আগে থেকে জানিয়ে রাখছি। এখন তো নার্স দিদিদের হাতে স্বামীটিকে ছেড়ে রেখে দিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে ঘুমোচ্ছে। এরপর যখন পতি দেবতাটিকে নিয়ে ঘরে ফিরবে, তখন ললাটে অশেষ ক্লেশ আছে। তবে পতি সেবার পুণ্যটা সঞ্চয় হবে, যেটা সুযোগ এতদিন ভাগ্যে জোটেনি। তনু গোটা কত আঙুর ধুয়ে নিয়ে প্লেটে সাজিয়ে শিশিরকে দিয়ে বলল, আমাকে সেই পবিত্র সুযোগটি দেবার জন্যই বোধহয় মোটর বাইক উল্টে আছাড় খেয়েছিলে। তা অনেকটা তাই বোধহয়, না হলে এতদিন চালাচ্ছি, হঠাৎ সেদিনই বা কেন? এটা একটা প্রশ্ন বটে। হেসে ওঠে বীরা। আমাদের পাড়া সত্যবাবু ঠিক এই ওয়েতেই চিন্তা করেন, তাই না গো? বলেন, রোজ এই পথে বাজার যাচ্ছি, আজকেই বা হঠাৎ হোঁচট খেলাম কেন? নিশ্চয়ই কোনো অদৃশ্য কারণ আছে। ডাক্তার তো বলেছে একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলবেই, রোগীকে এবং তার আত্মজনকে মিথ্যা আশ্বাস দেওয়াই তো ডাক্তারের পেশা। হলো আর এক দফা হাসি। প্রবাল যে নিজেকে গিন্নির একজন দিনহীন প্রজা বলে স্বীকার করেছে, তা নিয়েও হাসি। এরই মাঝখানে বীরা হঠাৎ চঞ্চল হয়ে বলল, সময় হয়ে গেল বোধ হয়। আরে বসুন না। শিশির বলল, সবে তো একটা ওয়ার্নিং বেল পড়েছে। তনু হেসে উঠে বলল, বুঝলি বৌদি, যতক্ষণ না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে আসে, তো অতক্ষণ কাউকে ছাড়তে চায় না। না না, সত্যি বড় ইয়ে করে, ওই তো পর্দার বাইরে হাঁটা চলা শুরু করে দিয়েছে। চলো গো। আচ্ছা আসি ভাই, বাড়ি গেলে তখন তো আর এমন ডোজ মেপে আড্ডা দিতে হবে না। কি বলিস তনু? জমিয়ে বসে ঘন্টার পর ঘন্টা, তাস আছে, দাবা আছে। ঝপ করে ঘর থেকে বেরিয়ে এলো বীরা। দেখি প্রবাল একটু আশ্চর্যই হলো। প্রবালই বেরিয়ে পড়ে ডাকাডাকি করে। বীরা ঝংকার দেয়, যাচ্ছি যাচ্ছি। এমন করো তুমি, 1 মিনিটে এত কি হয়ে গেল? অথচ আজ নিজেই পর্দা সরিয়ে বেরিয়ে পড়ে পা চালাতে শুরু করলো। প্রবাল পিছু পিছু বেরিয়ে অবাক। আবার সেই 34 নম্বর লম্বা টানা জেনারেল ওয়ার্ডের সামনেই দাঁড়িয়ে পড়েছে বীরা, এবং গলাটাকে বাড়িয়ে ফেলেছে প্রায় হাসির মতো। ব্যাপারটা কি? এগিয়ে এলো প্রবাল। এখানে আবার কি হলো? বীরা একটা চাপা উত্তেজনার গলায় বলল, দেখো, ওই ওপাশের জানলার ধারের বুড়ো ভদ্রলোকের নামটা একবার জানতে পারো? ওই বুড়ো ভদ্রলোকের, যার মুখ মাথা সব ব্যান্ডেজ ঢাকা? কি জন্যে? ওর নাম জেনে তোমার কি কাজ? অনেক কাজ। বীরার স্বর অসহিষ্ণু। জিজ্ঞেস করো না ওই নার্সটাকে। তুমি করো না? অস্মিনকালেও তো ওনাকে দেখেছি বলে মনে পড়ছে না। তুমি দেখোনি? পাশ দিয়ে নার্স, ওয়ার্ড বয়, আয়া এবং নিয়মরক্ষীরা চঞ্চলভাবে আসা যাওয়া করছে। প্রবাল বলল, আর একদিন নাম জেনো, রোজ আসা হবে। হঠাৎ রহস্যময়ী হয়ে উঠেছে যে, চেনা নাকি? হঠাৎ করিডোরে জোরালো আলোটা নিভে গেল। কমে যাওয়া আলোর মধ্যে একটা জমাদার 2 হাতে 2টো ঝাড়ু নিয়ে ঝাঁটাতে শুরু করলো। প্রবাল পকেট থেকে রুমাল বার করে নাক চেপে ধরে চলো চলো বলে বীরাকে প্রায় ঠেলতে ঠেলতেই লিফটের কাছে নিয়ে গেল, কিন্তু তক্ষুনি ঢুকিয়ে ফেলতে পারলে কি? লিফটটা উঠে আসার জন্য তো অপেক্ষা করতে হয়। ট্যাক্সিতে চেপে বসে প্রবাল বলল, হঠাৎ ওই মুখ মাথা ব্যান্ডেজ ঢাকা ভিলেন চেহারার লোকটাকে দেখে অমন খেপে উঠলে কেন বলো তো? তা মিথ্যে বলেনি প্রবাল, খেপে যাওয়াই প্রায়। লিফট আসতে যেটুকু সময় দাঁড়াতে হয়েছে, সেটুকুর মধ্যে বীরা একটা লিফট আরোহে উদ্যত পরিচিত মুখ নার্স মহিলাকে ধরে প্রশ্ন করে জেনে নিয়েছে কি হয়েছে, ওর নাম কি। নাম বলতে পারেনি, তবে কি হয়েছে বলেছে। মাড়ির গোড়ায় গ্যাংগ্রিন হয়ে যাওয়ায় চোয়ালের হাড় অপারেশন করতে হয়েছে। বেচারা হতভাগ্য বৃদ্ধ, আত্মীয় স্বজন কেউ দেখতে আসে না, স্রেফ দাতবে পড়ে আছে, রাত দিন কপাল চাপড়ায়। নার্সটি মনে হলো হৃদয়বতী। লিফটটা খোলা পেয়ে যাওয়ার কথায় ছেদ পড়ল। বীরা অপ্রতিভ হয়ে বললে, খেপে যাওয়া আবার কি? তাছাড়াই বা কি যা করলে? বীরা আসতে বলল, মনে হচ্ছিল ঠিক কাকার মতো দেখতে। প্রবাল চমকে উঠল, কোন কাকা? আহা, কোন কাকা আবার কি? আমার তো ওই একজনই কাকা। তার মানে তোমার সেই বিখ্যাত কাকা?
যিনি মা বাপ মরা ভাইজিটার বিষয় সম্পত্তির ভাগ টাক বাপের টাকা ফাঁকা সর্বস্ব ঠকিয়ে আত্মসাৎ করে ভাইজিটাকে বাড়ির কাজের লোকের মতো রেখে দিয়েছিলেন। স্কুলের মাইনে জোগাতে পারবো না বলে স্কুল ছাড়িয়ে দিয়েছিলেন। একেবারে রাঁধুনি চাকরানি ধোবানি সব কিছুর পোস্টে বসিয়ে রেখে অবিরত ভাত কাপড়ের খোঁটা দিতেন। আহা, নিহারদি যতটা বলেছেন ততটা নয়, বীরা অপ্রতিভভাবে বলে। আসলে বেশি কাকিই করেছেন, মানে সংসারের মধ্যের ব্যাপারে পুরুষের কতটা হাত, খেটে প্রাণপাত করলেও কাকির মন পাওয়া যেত না। আর আমার সঙ্গে বিয়ের ব্যাপারটায় তোমায় আটকে ফেলে তালা চাবি দিয়ে রেখেছিল 3 দিন। তুমি একটু ফাঁক পেয়ে নিহারদির কাছে পালিয়ে না এলে এই অভাগার কি দশা হতো? ওই কাকাকে দেখে আবার তোমার খোঁজ নিতে ইচ্ছে করলো হে মহিয়সী? নাকি কোনো রকম প্রতিশোধের বাসনায়? যাকে ক্ষমা করে দাও, ভগবান তো আইন হাতে নিয়েইছে। আহা, শেষ কথাগুলো অবশ্য প্রবাল দুষ্টুমি করেই বলে, মুখটা করুণ করুণ করে বলল। বীরা হেসে বলল, হ্যাঁ, প্রতিশোধ স্পৃহায় খোঁজ খবর নিচ্ছি। একটু থেমে বলে, দেখো, লোভে পড়ে মানুষ কি করতে পারে আর কি না পারে। তুমি তো আমায় একটিবার নিহারদির বাড়িতে দেখেই সুভদ্রা হরণের তাল করেছিলে। এদিকে শ্রীযুক্ত কাকাবাবু তখন রান্নাঘাটের সেই বৌমরা ব্যবসাদারটার সঙ্গে তার ভাইজিটির শুভ পরিণয়ের তাল করেছেন। মোটা টাকা খেয়ে অবশ্যই। সে তো অবশ্যই। এদিকে পাখি হাতছাড়া হতে বসেছে, খাঁচায় পূর্বে নেই, আর আশ্চর্য কি? তা নয় বটে, টাকার লোভে এমন অনেক ঘটে। আশ্চর্যটা হচ্ছে তোমার এই ব্যাপারটা। কাকার মতো দেখতে বলে এক বুড়োর ব্যান্ডেজ বাঁধা মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখা। মতো নয়, সত্যি, বুঝলে? শিশিরের কাছে যাবার আগে যখন আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এমনভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখলেন, মনে হলো চিনতে পারলেন। ছাড়ো তো, অমনি মনে হলো। আর পারলেন তো পারলেন, ওই নিয়ে আর মাথা ঘামাতে হবে না। মাথা আবার কি ঘামালাম? বীরা আলগা গলায় বলে। দুঃখীর মতো পড়ে থাকা দেখে মনটা খারাপ লাগে না? মহিয়সীদের অবশ্য লাগতে পারে, আমার হলে লাগতো না। বাজে কথা রাখো, এরকম পরিস্থিতিতে পড়লে লাগতো খারাপ। একটু থামলো, তারপর একটু হাসির মতো করে বলল, যতই হোক বাবার মায়ের পেটের ভাই তো, ঠাকুরদার 2 ছেলের একজন। প্রবাল আর কিছু বলল না, বুঝছে বাতাস অন্যমুখী, এখন চুপচাপ থাকাই শ্রেয়। তাছাড়া বাড়ির দরজায় এসে পড়াও হয়েছে। রাত্রি খেতে বসে হঠাৎ অন্য মনে বলে উঠল বীরা, কার জন্যে যে কি করে মরে লোকে। এত কাণ্ড করে আর কৃপণতা করে টাকা জমানো তো ছেলেদের জন্যে, কিন্তু সে দুটো হয়েছে ভূত আর বাঁদর। নইলে বাপকে ওইভাবে জেনারেল ওয়ার্ডে ফেলে রেখেছে, একবার দেখতে পর্যন্ত আসে না। ভাবো। প্রবাল ভাবেনি বীরার সেই তখনকার উথলে ওটা ঢেউ এখনো থিতোয়নি। প্রবাল তাই চট করে ধরতে পারল না কার কথা বলছে বীরা। তাই বলল, কে দেখতে আসেনি? মানে কাকে? কাকে আবার কি, কাকার গুণধর পুত্রদের কথাই হচ্ছে। শুনলে তো এখন কেউ আসে না। ও, সেই নার্সটির কথা বলছো? ওরা অমন ঘোরালো করে বলতে ভালোবাসে। আহা, তাতে ওর লাভ? লাভ ছাড়া কত লোকে কত কি করে, কারো সমালোচনা করতে পারাই লাভ। না না, ছেলে দুটো বরাবরই বিচ্ছিরি, আমায় কি কম জ্বালিয়েছে? কথাটা বলেই বীরা তাড়াতাড়ি সামলে নেয়। অবশ্য তখন ছোট ছিল তো। বীরা কখনো তার আগের জীবনের গল্প বিশদ করে বলে না, কথার পিঠে টুকটাক যা বেরিয়ে যায়। তবে সেইটুকুই বীরার সেই দুঃখময় অসহায় জীবনকে বুঝতে যথেষ্ট। তাহলেও যথাযথ শুনেছে প্রবাল তার মামাতো দিদি নিহার কণার কাছে, যে নিহার আবার শ্বশুর বাড়ির সূত্রে বীরার কাকা অজয় ঘোষালের কে যেন হয়। তার বাড়িতেই কোনো একটা বিয়ে টিয়ের উপলক্ষে বীরাকে দেখেছিল প্রবাল, দেখে মুগ্ধ হয়েছিল আর অভিভূত হয়েছিল নিহারদির মুখে বীরার দুঃখময় জীবনের কাহিনী শুনে। অবাক হয়ে বলেছিল প্রবাল, মানুষ এমন অমানুষ হতে পারে নিহারদি? ওই ফুলের মতো মেয়েটাকে দিয়ে বাসন মাজায়? শুধু বাসন মাজায়, রান্না করায় না, কাপড় কাচায় না, ঘর ঝাড়া, কয়লা ভাঙা, বাটনা বাটা, 24 ঘন্টা। কি করবে প্রবাল? সেই যে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তাই। কেবল ভাবি যদি একটা ভালো ছেলে দয়া পরবশ হয়ে বিয়ে করতো মেয়েটাকে। তা তো হবে না। পিশাচ কাকা ওই মেয়েটাকে ভাঙিয়ে ঘরে কিছু তুলবে বলে মতলব ভাঁজছে। সম্পর্কে আমার ভাসুর হয় লোকটাকে পিশাচ ছাড়া আর কিছু বলতে ইচ্ছে করে না। দেবতাটির উপযুক্ত দেবীটিও, বরং এক কাঠি সরেশ। কাকা তবু মুখে ন্যাকামি করে লোক দেখিয়ে মিষ্টি বলে, আর কাকি তার ধার দিয়েও যায় না। 24 ঘন্টা খিচুড়ি, বাইরের লোকের সামনে পর্যন্ত দাঁতে পিষছে। এত আক্রোশের কারণ কি শুধুই দুটো ভাত কাপড়? সে তো দাসত্বে উসুল হয়ে যায়। কারণ আরো গভীরে। হাড় জ্বালানে রূপ কেন মেয়েটার?
যে দেখে আহা আহা করে কেন? কাকির নিজের 3টে ছেলে মেয়ে রান্নাঘরে ঝুলের মতো কেন? প্রবাল বলেছিল, আমাকে কি তোমার নেহাত একটা খারাপ ছেলে মনে হয় নিহারদি? নিহার বলেছিল, তোর কথা তো আমি ভাবতেই পারিনি প্রবাল, তা যদি হয় রে। অতঃপর একটা লড়াই করে সেই বিয়ে। কাকার সঙ্গে যোগসূত্র থাকার কথা নয়, নিহারের সঙ্গেও অজয় ঘোষালের মুখ দেখা দেখি বন্ধ। কাজেই ওদিকের জল কোন পথে গড়াচ্ছে বিরাট অজ্ঞাত। কিন্তু সেই কাকার দুঃখে কেউ এমন উদ্বেল হয়ে উঠতে পারে, এটা প্রবালের ধারণার বাইরে। অথচ বীরা হচ্ছে উদ্বেল, তা বোঝা যাচ্ছে তার হঠাৎ হঠাৎ এক একটা কথায়। সত্যি বলতে ছোটবেলায় কাকা এমন ছিলেন না, হঠাৎ কি যে টাকার নেশায় ধরলো, টাকা টাকা করেই। অথচ এখন দেখো না, কাকার ভূত তো দেখছি তোমার মাথা থেকে দূর হচ্ছে না। আসলে যে ওই ব্যক্তিটি তোমার কাকাই তার কিন্তু সঠিক প্রমাণ হয়নি। কে বললো হয়নি? বাহ, কখন আবার তা হলো? সেই তো সেই কি এক ফ্যালফ্যাল করে তাকানো। আর না হে মশাই না, পরদিন আমি তনুকে ফোন করে জেনে নিয়েছিলাম। তনুকে? তনু কি জানে? আহা, জানতে বললাম, ডিটেলসটা দিয়ে বললাম একটু খোঁজ কর না রে। তো ও পরে বলল নাম অজয় ঘোষাল, চোয়ালের হাড় অপারেশন হয়ে মাস 2 হাসপাতালে পড়ে আছেন, কেউ নাকি দেখা টাকা করতে আসে না। শুনে কি ভীষণ মন খারাপ লাগলো বলো। এই 2 মাসের মধ্যে কতবারই তো শিশিরকে দেখতে যাওয়া হয়েছে, গাদা গাদা ফল টলও নিয়ে যাওয়া হয়েছে। তনু তো বকুনিই লাগিয়েছে পচে নষ্ট হয় বলে, অথচ পাশেই উনি। ভাবা যায়। প্রবাল বলল, ঠিক আছে, সামনের বার যখন যাওয়া হবে বাড়তি 1 ঠোঙা ফল নিয়ে গেলেই হবে। বীরা মুখ তুলে বলল, ঠাট্টা করছো? ঠাট্টা কেন, সত্যিই বলছি। হেসো না, আমি কিন্তু ভাবছিলাম কথাটা। প্রবাল কিন্তু হাসল, তবে মনে মনে বলল, জানতাম। কিন্তু শিশির যে হঠাৎ বীরার সঙ্গে এমন বাদ সাধবে কে জানত। পরের রবিবারে এদের যাবার কথা, শনিবারে হঠাৎ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এলো শিশির। খবরটা পেয়ে বীরা টেলিফোনেই তনুকে খুব অভিনন্দন জানালো, কিন্তু শোনা মাত্রই যে বীরা চমকে গেল আর মুখটা সাদা হয়ে গেল, এটুকু প্রবালের চোখ এড়ালো না। এদিকে ওদিকে একটু ঘুরে এসেই বীরা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে উঠল, একেই বলে অভাগার কপাল। হ্যাঁ, তো যাওয়া হচ্ছিল পিজিতে, আর যেই ভাবা হলো এবার যেদিন যাব 34 নম্বরটাতেও একটু ঢু মেরে আসবো, এই দেখো যাওয়াই বন্ধ হয়ে গেল। প্রবাল ওই ক্ষুব্ধ হাসি আঁকা মুখটার দিকে তাকিয়ে কেবল একটু কেমন হাসি হেসে বলল, বন্ধ হওয়ার কি আছে? কেউ কি পিজির দেউড়িতে প্রবেশ নিষেধ নোটিশ লটকে দিয়েছে? বীরা চমকে উঠে বলল, কি বলছো? বলছি যাওয়াটা বন্ধ হবে কেন? বীরা তাড়াতাড়ি জানলার ধারে সরে গেল পর্দাটা ঠিক করতে, যেন এখনই ওটা ভীষণ জরুরি। না, প্রবেশ নিষেধের নোটিশ কোথাও পড়েনি। অতএব পরবর্তী রবিবারে যথাসময়ে বীরাদের অকুত ভয়ে পিজির দেউড়ি পার হতে দেখা গেল সেই 34 নম্বর টানা লম্বা ঘরের পাশের দিকে দরজা দিয়ে ঢুকে আসতে, বড় বড় 2 ঠোঙা ফল বুকের ওপর আঁকড়ে ধরে, কোমল লাবণ্যময় মুখের রেখায় রেখায় একটা পরম পরিতৃপ্তির ছাপ, অথবা পুরো মানুষটাই একটা পরিতৃপ্তির ছবি হয়ে গেছে। আজকে দ্বিতীয় গল্প, বেহুলা। ভদ্রমহিলা যে হঠাৎ এরকম অদ্ভুত একটা অনুরোধ করে বসতে পারেন ধারণাই ছিল না। সত্যি বলতে শুনে স্রেফ হতভম্বই হয়ে গেলাম। হতে পারে আমি ওর মুখোমুখি বাড়ির বাসিন্দা এবং এ বাড়িতে আমি এসেওছি অনেক দিনই, কিন্তু মুখোমুখি আলাপ তো এইমাত্রই হলো ওই ঘড়ি সারানোর দোকানটায়। পাড়ার দোকান, ঘড়ি কলম এটা ওটা সারায়, সুবিধে আছে। আমি আমার সারাতে দেওয়া কলম দুটো নিতে গিয়ে দেখি ভদ্রমহিলা বসে একটা খুব পুরনো আমলের টাইম পিস নিয়ে এসে জেদ করছেন বসে থেকে সারিয়ে নিয়ে যাবেন। দোকানের মালিক মাথা নাড়ছে, হয় না, অসম্ভব। তবু মহিলা বোঝাতে চেষ্টা করছেন এমন কিছু হয়নি ওর, শুধুমাত্র কাঁটাটা আটকে গেছে তাই। জিনিসটা উচ্চমানের, বহুকাল সার্ভিস দিয়ে চলেছে, সেকালের জিনিস, দামি জিনিস। দোকানি একটু হাসলো, তা বটে, জিনিসটার বয়স তো মনে হচ্ছে প্রায় আপনারই কাছাকাছি। তা রেখে যান যত তাড়াতাড়ি পারি। না থাক বলে মহিলা ঘড়িটা নিয়েই দোকান থেকে বেরিয়ে এলেন খুটখুটিয়ে। আমিও তখন বেরিয়ে আসছি আমার সারানো কলম দুটো নিয়ে। কাজেই পাশাপাশি হাঁটতে হবে। প্রতিবেশী সম্পর্কে কৌতূহল আমার বরাবরই কম। কৌতূহল চরিতার্থতার সময়ই বা কোথায়। তবে এই মুখোমুখি বাড়ির ভদ্রমহিলাটি সম্পর্কে কিছু কৌতূহল আছে।
অন্তত যখনই দেখতে পাই তখনই ওর বয়সটা আন্দাজ করতে চেষ্টা করি। কত হতে পারে, 80, 85, নাকি সেটা ছাড়িয়ে আরও এগোতে শুরু করেছে? মুখের চামড়ার বলিরেখাগুলো যদি সময়ের চরণরেখা হয় তাহলে হয়তো ওই এগোনোটা আশ্চর্য নয়। আর শাঁখের মতো সাদা কাঠি কাঠি হাত দুখানার কুঁচকে যাওয়া চামড়া ভেদ করে জেগে থাকা দড়ি পাকানো নীলচে শিরাগুলো সেই এগোনোর সমর্থন করছে। দেখতে ওকে অনেকবারই পাওয়া যায়। দিব্যি দোহারা চেহারার দোতলা বাড়িখানায় মহিলার নিছক একা থাকেন, একটা ঠিকে বাসন মাজুনি পর্যন্ত না। অতএব দৈনন্দিনের দায়ে বেরোতেই হয় ওকে। একটা মাত্র মানুষের সংসার হলেও কি না লাগে, বেশি পরিপাটি হলে তো বেশিই লাগে। তা পারিপাট্য ওর আছে। পরনের সাদা ধবধবে ভয়েল থানখানিতে কখনো মালিন্যের ছাপ দেখা যায় না। সেই থানটি কোন অতীত যুগের স্টাইলে কাঁধে ব্রোচ দিয়ে পিছনে কুচি দিয়ে পরেন, বিগতকালেরই ফ্যাশনবাহী। বাজার যাওয়া কাশ্মীরি বেতের বাস্কেটটি ঝুলিয়ে আদ্যিকালের কালো রঙের বেটে ছাতাটি মাথায় দিয়ে যখন বেরোন তখন বেশ একটা ছন্দবদ্ধ ভাব ফোটে। বেরোনোর সময়টাও ওর ছন্দে বাঁধা। মহিলাটির বাজার যাওয়া দেখে ঘড়ি মিলিয়ে নেওয়া যায়। ঠিক 7টা বাজলো কি দেখা গেল উনি যথারীতি সাজসজ্জা সমাপন করে বাইরের দরজাটিতে তালা লাগিয়ে চাবি ঘোরাচ্ছেন। লাগাবার পর সেটাকে 1, 2, 3 টেনে টেনে দেখে নিয়ে তবে নিশ্চিন্ত হয়ে ছাতাটি খুলে মাথায় দিয়ে টুকটুক করে হাঁটতে শুরু করেছেন। একটা মাত্র মানুষের জন্য প্রতিদিনই কেন বাজার যেতে হয় আর বাস্কেটের গহ্বরে কি নিয়ে ফেরেন উনিই জানেন। তবে দেখা যায় শীত, গ্রীষ্ম, বর্ষা, বাদল যাই হোক, নিয়মের ব্যতিক্রম নেই। উনিও কি আমাদের ননী ঠাকুরদার মতো পৃথিবীকে জানান দিতে বেরোন বেঁচে আছি? তাই বলতেন ঠাকুরদা। 92 বছর বয়স হয়েছিল ননী ঠাকুরদার। শেষ দিন পর্যন্ত প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন। বেরোবার কালে বলে যেতেন, পৃথিবীকে জানান দিতে যাচ্ছি, এখনো আছি। তাই মহিলার বিকেলেও ঠিক 4:30-র সময় ওই একই দৃশ্য। তালা লাগালেন, বার কয়েক টেনে টেনে দেখলেন, ছাতাটি খুলে মাথায় দিলেন, ঠুকঠুক করে হাঁটতে শুরু করলেন। ফেরার সময় দেখতে পাই বা না পাই নিশ্চিত জানি হাতে থাকবে একটি ছোট্ট পাউরুটি, 2টি কলা, 2-একটা খুদে খুদে ঠোঙায় কিছু মুদি মশলার জিনিস। তার সঙ্গে হয়তোবা লন্ড্রি থেকে কাচিয়ে আনা কাপড়, হয়তোবা পলিথিনের ঠোঙায় মোড়া কেরোসিনের বোতল, অথবা গলায় বেঁধে আঙুলে ঝোলানো ছোটখাটো একটা সর্ষের তেলের শিশি। রেশনের দোকানেও নাকি লাইন দিতে দেখা যায় ওকে, গম ভাঙানোর চাকির কাছেও। কিছু কাজ করে দেবার মতো একটা লোক ডাকতে তো পারেন, এমন অভাবগ্রস্ত বলেও তো মনে হয় না। পুরো বাড়িখানায় তো একাই থাকেন, ইচ্ছে করলে নিচের তলাটা ভাড়া দিতে পারতেন। তা করেন কই? তার মানে স্বাবলম্বন। এই বয়সে এরকমটা প্রায় অবিশ্বাস্য। আচ্ছা, কে উনি? এভাবে নিছক একা থাকেনি বা কেন? পৃথিবীতে কেউ নেই এমন হয়? তবে উনি কি অতীত যুগের কোনো অভিনেত্রী, নাকি কোনো গায়িকা? সেকালে তো গায়িকা টাইকাদেরও আত্মীয় স্বজনরা এক ঘরে করত। কিন্তু তাই কি? ওর আত্মস্থ, অচঞ্চল, অভিজাত ভঙ্গিটি দেখে এক ঘরে বলেও মনে হয় না। মহিলাটির বয়সই আমায় এত কৌতূহলী করেছে। ভাবতে বসি, উনি কি তবে চিরকুমারী, স্কুল মিস্ট্রেস বা ওই রকম কিছু ছিলেন? এই বয়সে মা বাপের প্রশ্ন ওঠে না, ভাই বোনেরাও বোধহয় সবাই মারা গেছে। সবাই মারা গেছে ভাবতে ভারী কষ্ট হয়, আসল ইতিহাসটা জানতে ইচ্ছে করে। কিন্তু এক পড়শির তথ্য অপর পড়শির কাছে সংগ্রহ করতে নিজের কাছেই বাধো বাধো লাগে। অতএব সামনের উনি আমার সামনে জিজ্ঞাসার চিহ্ন হয়েই বিরাজ করছিলেন। আজই হঠাৎ সুযোগ ঘটে গেল তার উত্তর পাবার। ঘড়ির দোকান থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটতে শুরু করেই উনি নিকটে সরে এসে বললেন, সামনের বাড়ি তো? হাসলাম একটু। তাই, রোজই দেখি, নামটামও শুনেছি, অবশ্য কেই বা না শুনেছি, তো আলাপ হয়নি। আগে খুব গল্পের বইয়ের নেশা ছিল, এখন আর তেমন পড়তে পারি না, চোখে কষ্ট হয়। তা আসুন না একদিন আমার বাড়ি। শুনে বেশ উৎসাহই বোধ করলাম, তবু আলগা গলায় বললাম, গেলেই হয়, তা আপনিই চলে আসুন না একদিন। আপনি তো সর্বদা বেরোন টেরোন, আমিই বরং। মহিলা ওর শত রেখা আঁকা মুখে এক চিলতে দার্শনিক হাসির রেখা এঁকে বললেন,
আমার আর না বেরিয়ে উপায় কোথা, আহার চিন্তা তো আছেই, তাছাড়া আরও কত কি থাকে। এই যে ঘড়িটা কাল থেকে খারাপ হয়ে আছে, না সারালেই নয়। কথা শেষ হতে না দিয়েই বলে ফেললাম, তা সারাতে দিলেন কই, ফিরিয়েই তো নিয়ে এলেন। মহিলার কোঁচকানো মুখকে আরও কুঁচকে দিল একটু কুণ্ঠিত হাসি। আস্তে বললেন, আসলে কি জানেন, ঘড়িটাকে হাতছাড়া করতে ইচ্ছে হলো না। হেসে ফেললাম, হাতছাড়া না করলে আর সারাবেন কি করে? উনি আর একটু কুণ্ঠার সঙ্গে বললেন, তা ঠিক, কিন্তু ধরুন আজকেই যদি হঠাৎ মারা যাই। ওমা, কি অদ্ভুত প্রশ্ন! মরার সঙ্গে ঘড়ির সম্বন্ধটা কি? আপনি কি আপনার বাজার যাওয়ার মতো স্বর্গেও যেতে চান ঘড়ি দেখে? না, এই ঠাট্টাটুকুও করা যায় না, সবে তো এইমাত্র পরিচয়। কাজেই অর্থহীন একটা প্রশ্ন করি। ওমা, সে কি কথা? তাই এই কথাটার সূত্রে এতদিনের অনুক্ত প্রশ্নটার উত্তর মিলে যায়। উনি বলে ওঠেন, তা মরলেই হলো, 85 তো পার করে ফেললাম। একটু চলতে চলতে আবার আসতে বলেন, ঘড়িটা খুব দামি, বিশেষ দামি। বুঝলাম, এ মূল্যায়ন কেবলমাত্র আর্থিক নয়, কোনো পারমার্থিক। ওর সঙ্গে হাঁটতে হচ্ছে পিঁপড়ের গতিতে, সামান্য পথই অফুরন্ত লাগছে। পাশাপাশি দুটো মানুষ, নীরবেও চলা যায় না, অতএব কথা পারি। আপনার বাড়িতে তো কই আর কাউকে দেখি না। উনি হাঁটাটা আরও আস্তে করে ফেলে বলেন, দেখবেন আর কি করে, ছেলে বউ নাতি নাতনি সবাই তো বিদেশবাসী। বড় ছেলে তো কোন কালে ছবি আঁকা শেখা করে প্যারিসে চলে গিয়ে আর ফিরল না, সেখানেই বিয়ে টিয়ে করে, এতদিনে তো বুড়োই হয়ে গেল। ছোট ছেলের বউ অবশ্য এখানেরই মেয়ে, তা সে তো চাকরি করতে গিয়ে আমেরিকাতেই থেকে গেছে, বাড়ি গাড়ি করে গুছিয়ে বসেছে। লাস্ট এসেছিল 10 বছর আগে, তারই 2 ছেলে 1 মেয়ে। নাতিদের একজন ভিয়েনায়, একজন ব্রিটেনে। নাতনির স্বামী মিলিটারি ডাক্তার, বছর 2 আগে শেষ চিঠি পেয়েছে, তখন কায়রোয় ছিল। বড় ছেলের মানে ফরাসি বৌমার একটাই ছেলে, তা সেও নাকি খুব বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সব সেতু বানিয়েছে। নাতনিও খুব বড় চাকরি করে, সবাই কৃতি। শুনে চমৎকৃত হবার মতোই। শুনতে শুনতে চোখের সামনে ভেসে উঠেছিল পলিথিনের ঠোঙায় মোড়া কেরোসিনের বোতলটা, গলায় দড়ি বাঁধা সর্ষের তেলের শিশিটা। হঠাৎ বোকার মতো একবার ভেবে ফেলেছিলাম, ছেলেমেয়েরা সবাই কৃতি হলে মুশকিল আছে, এক আধটা অকৃতি অধম থাকলেই বোধহয় ভালো হয়। ভাবটা তাড়াতাড়ি সামলে নিলাম এবং তাড়াতাড়ি কিছু বলতে গিয়ে আরেকটা বোকার মতোই কথা বলে বসলাম। বললাম কিনা ছাই, তা আপনাকে ওদের কাছে নিয়ে গেলেই তো ভালো হয়, বিলেত আমেরিকা তো এখন ভাত জল, এভাবে একা রেখে। অনধিকার চর্চাই করলাম না। উনি রেগে উঠলেন না, বরং তাড়াতাড়ি বলে উঠলেন, ওদের দোষ নেই, অনেক বলেছে ওদের কাছে গিয়ে থাকতে, আমি রাজি হইনি। গেলে রাজার হালেই রাখতো, বলে বলে হদ্দ হয়ে আর বলে না, রাগ করে তারা ত্যাগ করেছে। মহিলার ওই কালের কারুকার্য খচিত মুখটার দিকে তাকিয়ে আবারও অনধিকার চর্চা করে ফেলি। তা রাজি হলেই বোধহয় ভালো হতো, যত্নে থাকতেন। উনি আবার একটু হাসলেন। খাঁচা সোনার হলেও খাঁচাই, ওখানে গেলে আমার স্বাধীনতা বলে কিছু থাকতো? বলুন, থাকবে কিছু? এই একা থাকি বলে সবাই বলে একটা কাজের লোক রাখতে, বাড়িতে ভাড়াটে বসাতে, আমি গ্রাহ্য করি না, সেও তো একরকম পরাধীনতা, তাই না? এই যে এসে গেছি, আচ্ছা নমস্কার, আসবেন একদিন। বলেই হঠাৎ কাছে সরে এসে কাঠির মতো সরু সরু আঙুলগুলো দিয়ে আমার হাতটা চেপে ধরে বলে ওঠেন, আচ্ছা শুনুন, আমার একটা অনুরোধ রাখবেন। বুঝতে পারলাম না হঠাৎ কি অনুরোধ আসবে, অবশ্য বিস্ময় প্রকাশ করলাম না, শান্তভাবেই বলি, বলুন। এখানে দাঁড়িয়ে উনি যেন মিনতির গলায় বললেন, তার থেকে এখনই আসুন না একটু। এখনই? আর একদিন সময় হাতে নিয়ে আসবো, বরং আপনার অনুরোধটা কি জানতে পারলে ভালো হতো। অতঃপর এই হতবম্ব করে দেওয়া অনুরোধ, বেশি কিছু নয়, শুধু ওই ঘড়িটাকে চালু করিয়ে দেবার ভার নিতে হবে, হবে আজকের মধ্যেই। আজকের মধ্যেই? আমার গলার স্বর শিথিল হয়ে পড়ে। সেটা কি সম্ভব হবে? হবে না কেন? হবে। ওর কণ্ঠস্বর আত্মপ্রত্যয় দৃঢ়।
এই পাড়ার ছোট দোকানে না হতে পারে, হাপিস পাড়ার যেসব বড় বড় দোকান আছে, ধরুন যেমন লিমটন, অ্যাংলো সুইস, ওদের হচ্ছে বনেদি কারবার। যদি শোনে বিশেষ জরুরি, নিশ্চয়ই সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে। আমার স্বামী তো হামেশাই এমন। সে যাই হোক, আপনার ছেলে তো এখনই বেরুবেন, দেখি তো রোজ। উনি যদি দয়া করে ঘড়িটাকে নিয়ে গিয়ে একটু বসে থেকে। কি জানি, শুনে আমার মুখে কি ভাব ফুটেছিল, হয়তো ভাব শূন্য ভাবই, কারণ সহসা উনি যেন একটু বিচলিত হলেন, যেন ভাবের আবেগে চলতে চলতে হঠাৎ পায়ের কাছে পাথর দেখে থমকে গেছেন। আস্তে বললেন, বেশি অসুবিধা হলে থাক, সাধ্যপক্ষে কারো সাহায্য আমি চাই না, সেটা আমার স্বভাব নয়। একদা তো একজন রায় বাহাদুরের স্ত্রী ছিলাম, ইহাতেই ওর পরিচয়ের একটা হদিশ মিলল। রায় বাহাদুরের স্ত্রী ছিলেন। লজ্জা পাই, তাড়াতাড়ি কিছু বলতে চেষ্টা করতে গেলাম, সে সুযোগ পেলাম না। উনি একটা হতাশ হতাশ গলায় বলে উঠলেন, নেহাত নিরুপায় হয়েই বলেছিলাম, মানে আমার পক্ষে তো অত দূরে গিয়ে। তবে আপনাকে বলেই বলেছি, নইলে আরও কতজনই তো রয়েছেন। মরমে মরে যাই, যদিও ভেবে পাই না এত নিরুপায়তাটার প্রশ্ন কেন, এত জরুরি বা কিসের। একটাই তো ঘড়ি সারানো, বই তো মরণবাচন অসুখের ওষুধ নয়। ভেবে সে প্রশ্নে না গিয়ে তাড়াতাড়ি বলে উঠি, না না, অন্য কিছু নয়, অসুবিধের কিছু নেই। ভাবছিলাম এত তাড়াহুড়োয় কি কাজটা ঠিকমতো হবে, হয়তো আবার 2-10 দিন পরে বিগড়ে বসবে। 1-8 দিন দেরিতে আর কি এমন ক্ষতি। কি ক্ষতি? উনি একটু বিষণ্ণ হাসি হাসলেন, আস্তে বললেন, না, ক্ষতি বলতে আর কি, শুধু হয়তো ওই দেরিতেই চিরদিনের একটা বাসনা অপূর্ণ থেকে যাবে। বলতে বলতে কেমন যেন অন্যমনা হয়ে গেলেন, যেন কথাটা আর আমাকে বলছেন না, নিজেকেই বলছেন। রায় বাহাদুর যেদিন অকস্মাৎ চলে গেলেন, মনে হলো পৃথিবীর সব শব্দই বুঝি থেমে গেছে। আশ্চর্য, 2-3 দিন পরে হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম, তার হাতের দম দেয়া ঘড়িটা টিকটিক করে চলেছে। চলন্ত ঘড়ি একটা জীবন্ত প্রাণীর মতো, চললে মনে হয় না যে একা আছে। সে যাক, সেই অবধি এই 32 বছর ধরে আশা রেখে চলেছি, আমার মৃত্যুর পরও লোকে এসে দেখবে যে আমার হাতে দম দেওয়া ঘড়িটা চলছে। কিন্তু ঘড়িটা যদি 2 দিন বাইরে থাকে, আর ঠিক সেই সময়ই যদি মারা যায়, তাহলে কে বলতে পারে আজ রাত্রেই পরোয়ানা এসে যাবে কিনা। ধন্যবাদ।